ইকরা আছি তোমাদের সাথে। লাল সবজি বিশেষ প্রোগ্রামটির নাম হলো মন খুলে বলি। নাম থেকে আশা করি সবাই বুঝতে পারছো, এটা এমন একটা জায়গা যেখানে নির্দ্বিধায় মনের কথা বলা যায়। তাই তোমরা এখানে যে কোনো প্রশ্ন, যে কোনো কথা কোনো সংশয় ছাড়াই বলতে পারবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে লাইভে যারা যুক্ত তারা কমেন্ট বক্সে প্রশ্ন করার মাধ্যমে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। আজ আমাদের আড্ডার বিষয় হলো সুস্থ সম্পর্ক, কোথায় ভালোবাসা এবং কোথায় সীমারেখা। আজ আমাদের লাইভে উপস্থিত হয়েছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে দ্বিতীয়বারের মতো এবার জয়েন করেছেন মনোবিজ্ঞানী শারমিন শীত। আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো ইকরা? এই তো আপু, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। হুম। তো আজকে আপুর সাথে আমরা অনেকটা সময় ডিসকাস করব, অনেক ইস্যু আসবে এর মাঝে, অনেক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা লাইভ দেখবেন আশা করি সবাই উপকৃত হবেন। তো আমরা আর ডিলে না করে আপুর সাথে প্রশ্নে চলে যাব। তো আপু, আজকে যেহেতু আমাদের লাইফটা রিলেশনশিপ নিয়ে, এবং আমরা জানি যে আজকের এই জেনারেশনে এই টার্মটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ইম্প্যাক্টফুল, এবং সবার লাইফে এই টার্মটা না কোনো ভাবে রিলেটেড। তো এই লাইফটা শুধুমাত্র তাদের জন্যই না যারা হচ্ছে রিলেশনশিপে আছে, যারা ভবিষ্যতে যাবে কিংবা পূর্বে ছিল, তাদের সবার জন্যই আমি মনে করি। তো সেখান থেকে আপুকে প্রশ্ন করব, একটা খুবই বেসিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা রিলেশনশিপ হেলদি নাকি আনহেলদি, এটা বলতে কি বোঝায়? অনেক ধন্যবাদ ইকরা। আমি যদি মানে খুব সহজ ভাষায় এক বাক্যে বলতে চাই, ব্রিদিং স্পেস। ঠিক আছে? যে হুম। আমরা কোনো একটা সম্পর্কে যখন যাই, সেই সম্পর্কটাকে আমরা কখন হেলদি বলছি, আনহেলদি বলছি। প্রথমত আমি যদি শারীরিক বিষয়টা বলি, কখন আমরা হেলদি বলি? যেখানে কোনো রোগ নেই, হ্যাঁ, যেখানে কোনো শারীরিক কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি সবসময় শরীরের মধ্যে একটা ভালো ফিল করছি, তাই না? এটাকে আমি কি বলছি? হেলদি বলছি। হুম। তো ঠিক মানে সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। যদি এরকম হয় যে আমি একটা সম্পর্কে আছি এবং সম্পর্কটার মধ্যে আমি খুব ব্রিথ করতে পারছি, আমার মধ্যে একটা স্বাস্থ্যকর অনুভব হচ্ছে যে আমি কখনো নিজেকে ছোট ভাবছি না, আমি কখনো নিজেকে মনে হচ্ছে না যে এই সম্পর্কে থেকে আমি কি পেলাম, বা আমার মনে হচ্ছে না যে এই সম্পর্কটা আমার জন্য ভালো না, কিন্তু তারপরেও আমি সেখানে থেকে যাচ্ছি না, ঠিক আছে? তো যদি আমি মানে এক লাইনে বলি, সম্পর্ক মানে হেলদি সম্পর্কটা হচ্ছে যেখানে আমার প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, একসেপ্টেন্স থাকবে, ব্রিদিং স্পেস পাবো আমি, এবং সর্বোপরি যে সম্পর্কটাকে আমাকে ইতিবাচকভাবে গ্রো করতে সহায়তা করবে। কেমন? এটা হচ্ছে যে আমরা হেলদি সম্পর্ক বলতে পারি। আর আনহেলদি সম্পর্কটা স্বাভাবিকভাবেই এটার অপোজিটটা। যেমন কিছু কিছু সম্পর্ক আমরা খুব দেখি যে আহ, সেখানে হচ্ছে যে সে ভালো নেই। ঠিক আছে, ভালো নেই বলতে দেখবেন যে একজন খুব উচ্ছল তরুণী বা তরুণ খুব ভালো ছিল, হ্যাঁ, আপনি যখন তার সাথে পড়ছেন, খেলাধুলা করছেন বা তার সাথে সময় কাটাচ্ছেন, দেখছেন যে সে খুব উচ্ছল। হঠাৎ করে দেখলেন যে তাকে দেখে মনে হচ্ছে তার বয়স 5 বছর বেড়ে গিয়েছে। হ্যাঁ, তার চোখে কালি, তার মানে তাকে দেখে ভালো লাগছে না, ভালো ফিল হচ্ছে না। তো এই রকম যে সম্পর্কটা আমাকে আমার উপর ইফেক্ট করবে, ঠিক আছে, নেগেটিভলি ইফেক্ট করবে, সেই সম্পর্কটাকে আমরা কোনোভাবে হেলদি বলতে পারছি না। ঠিক আছে। আচ্ছা, তো আমার মতে আমি যতটুকু বুঝলাম, এটা অনেকটা একটা শরীরের কন্ডিশনের মতোই। যদি এর মাঝে এমন সব জিনিস থাকে যা আমার জন্য ভালো না, তখন আমরা বলবো যে আমাদের একটা আনহেলদি বডি বা আমাদের একটা ডিজিজ আছে। কিন্তু যখনই আমরা সেই সকল সমস্যা থেকে উপক্রম পাবো কিংবা এমন একটা পর্যায়ে যাব যখন এই সমস্যাগুলো আমাদেরকে এফেক্ট করছে না, সেটাকে আমরা আবার হেলদি পর্যায়ে বলতে পারি। তো এর পরবর্তী প্রশ্নটা এর একটা রিলেশন থেকেই আসে। সেটা হচ্ছে যেহেতু আমরা হেলদি আনহেলদি কথা বলছি, এর মাঝে অনেকটা আমার মনে হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি কথাও চলে আসে। তো আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভালোবাসা এবং ইমোশনাল ডিপেন্ডেন্সির মধ্যে পার্থক্য আছে কি কোনো?
এখানে পার্থক্যটা আছে, এবং হচ্ছে যে ডিপেন্ডেন্সি, যখনই আমি ইমোশনাল ডিপেন্ডেন্সি বলছি সেখানেই চলে আসছে যে একটা, তার মানে এখানে একটা ডিপেন্ডেন্সির বিষয় আছে, কেমন? সো ভালোবাসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আমি যদি পার্থক্যটা বলি, ভালোবাসাটা হচ্ছে যে যেখানে আমার ডিপেন্ডেন্সি থাকবে, কিন্তু সেটা খুব হেলদি একটা ডিপেন্ডেন্সি, ঠিক আছে? ভালোবাসা বলতে শুধুমাত্র একটা অনুভূতি না, এটার মধ্যে সম্মান, শ্রদ্ধা, একসেপ্টেন্স, হ্যাঁ, বাউন্ডারি, অনেক কিছু এখানে চলে আসে। কিন্তু যখন আমি ইমোশনাল ডিপেন্ডেন্সির কথা বলছি, তখন সেটা হচ্ছে যে একটা মানুষের উপরে আমি খুব বেশি আমার আবেগীয় নির্ভরতার দিকে ঝুঁকে পড়ছি, ঠিক আছে? হুম। যে দেখা যায় না যে তুমি শুধু আমার, ঠিক আছে, তুমি আর হ্যাঁ। কারোর সাথে মিশতে পারবা না, ঠিক আছে, তুমি ওর সাথে কেন ফোনে কথা বললা, বা তোমার সাথে, মানে এটা আমি খুব পাই যে দেখা যাচ্ছে যে কোনো একটা তরুণী কোনো তরুণের সাথে মানে করলো, কোনো সম্পর্কে জোড়ালো, তারপরে দেখা যায় যে হঠাৎ করে ছেলেটা কোনো ফোন ধরতে পারবে না মেয়েদের, ঠিক আছে, যে তুমি কেন ওর সাথে কথা বললা। আবার দেখা যাচ্ছে যে মেয়েটার ক্ষেত্রেও অনেক ছেলে এরকম হয়ে যায় যে তুমি কেন অন্য ছেলের সাথে কথা বলবা, তুমি শুধু আমার সাথেই কথা বলবা। তো এই যে জিনিসগুলো, যে একজনকে মানে একদম কোণঠাসা করে ফেলা, এবং একজনের উপর সমস্ত কিছু, মানে আমি যখন কথা বলছি, ধরো যে ইকরা, এখন আমি তোমার সাথে কথা বলছি, মানে আমার কথাই তোমাকে শুনতে হবে, তুমি অন্য কিছুতে যেতে হ্যাঁ। পারবা না, ঠিক আছে? এখন আমার সাথে তুমি আছো, এখন হুম। ওইদিকে মানুষ মরে যাক বা যাই হোক, তুমি আমাকে ছেড়ে যেতে পারবা না, বিকজ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, ঠিক আছে? হুম। তো এই যে জিনিসগুলো, এটা কিন্তু অনেকে শুধু বলে না, এটা তারা ফিল করে, ঠিক আছে, যে ওই আমার পৃথিবী, ওই আমার পৃথিবীকে ঘিরে আছে, ও ছাড়া আমার পৃথিবীতে আর কিছু নেই। তো যখন বিষয়গুলো এরকম হয়ে যাচ্ছে যে ওকে ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারছি না, ওকে ছাড়া আমি খেতে পারছি না, অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে এমন কেসও আছে যে আহ ঘুমাচ্ছি, ঘুমাতে যাওয়ার আগে তার সাথে ফোনে না থাকলে আমার ঘুম আসছে না, ঠিক আছে, হুম। ফোনে আছি, ঘন্টার পর ঘন্টা কথা বলছি কথা বলছি, তারপরে দেখা যাচ্ছে যে ফোনে রেখেই দুজন ঘুমাচ্ছি। তো হ্যাঁ। দিস ইজ দ্য থিং, যে আমার সমস্ত কিছু তার উপর নির্ভর করছে, আমি তাকে ছাড়া কোনো কিছুই কল্পনা করতে পারছি না। দিস ইজ দ্য ইমোশনাল ডিপেন্ডেন্সি, যে আমি তাকে ছাড়া ইভেন দো ঘুমাতেও পারছি না, খেতেও পারছি না, কোথাও যেতেও পারছি না, হ্যাঁ, আমি সব সময় তাকে চাচ্ছি যে সে আমার সাথেই থাকতে হবে, আমার মধ্যে একটা ভয় কাজ করছে, ঈর্ষা কাজ করছে, দ্যাট ইজ দ্য ইমোশনাল ডিপেন্ডেন্সি। আর ভালোবাসাটা হচ্ছে যে যেখানে আমরা একে অপরকে নিয়ে গ্রোথ করব, সেই জায়গায় বাউন্ডারি থাকবে, কিন্তু হুম। আমরা কাউকে লিমিটেড করে দিব না, ঠিক আছে, সেই জায়গাটা আমরা বুঝবো, একে অপরের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো থাকবে, ঠিক আছে? সো যদি এক লাইনে বলি, ভালোবাসাটা হচ্ছে যে ইতিবাচক ভাবে একে অপরকে সাথে নিয়ে, সব কিছুকে সাথে নিয়ে সামনে আগানো। আর ইমোশনাল ডিপেন্ডেন্সিটা আমি যদি বলি, যে সমস্ত কিছু বাদ দিয়ে শুধু একজনের উপরে ফোকাস করে একজনকে নিয়ে সামনে আগানোর চিন্তা করা, ঠিক আছে? সো এটাই। Grace, আপুর এই কথাটা আমার বিশেষ করে অনেক ভালো লাগলো, বিকজ আমাদের জেনারেশনে আমরাই আশেপাশে অনেকের মধ্যে দেখি যাদের মধ্যে এই ব্যালেন্সটা নেই। তারা বুঝতে পারে না কোনটাকে হেলদি ডিপেন্ডেন্সি বলা হয়, কোনটাকে আনহেলদি ডিপেন্ডেন্সি বলা হয়। তাদের মধ্যে এই যে পসেসিভনেস কাজ করে। আর মনে হয় এটা একটা আইটেম, একটা আনহেলদি রিলেশনশিপের একটা আইটেম হতে পারে এরকম পসেসিভনেস বা ডিপেন্ডেন্সি। কিন্তু হুম। এছাড়া অনেক ব্যাপার আসলে চলে আসে। তো আপুর কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে বর্তমান সময়ে তরুণদের মধ্যে সম্পর্ক নিয়ে সবথেকে বড় ভুল ধারণাগুলো কি কি? আহ এটা আসলে আমি যতটুকু এখনকার সমাজে দেখতে পাচ্ছি, যে আমাকে ভালোবাসলে তুমি কিছুই করতে পারবা না, হ্যাঁ, হুইচ ইজ, মানে হুম। আমার কাছে মনে হয় যে তুমি, মানে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি পাই যে যখনই আমি তোমার সাথে ইনভলভড হলাম, তখনই আমার ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না, বা যখনই একটা ছেলে একটা মেয়ের সাথে মিশলো, তার কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ। এখন এই জায়গাটা মোটামুটি আছে, যে এটা একটা আমি বলবো যে খুবই ভুল কনসেপ্ট, ঠিক আছে? আমরা যদি ফ্রেন্ডশিপের মধ্যে এখন অনেক সময় দেখা যায় যে আমরা স্লিপ করতে পারি, অনেক সময় দেখা যায় যে এটা করছে কোনো একটা ইনসিকিউরিটি থেকে, যে মেয়েটা হয়তো ছেলেটা অন্য, তার ছেলে ফ্রেন্ডের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, বা ভালোবাসা শিফট হয়ে যেতে পারে, বা মেয়েটা ভাবছে ছেলেটা অন্য মেয়ের সাথে যদি ফ্রেন্ডশিপ থাকে তার প্রতি ডিপেন্ডেন্সি হয়ে থাকে। এখন হুম। এই জায়গাটাই আমাদের ভাবতে হবে যে আসলে আমরা কতটুকু ফ্রেন্ডশিপের বাউন্ডারিটা মেনটেন করব, ঠিক আছে? হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রেন্ড বলছি কিন্তু ফ্রেন্ডশিপের বাউন্ডারিটা মেনটেন করছি না।
যেটা আমাদের সম্পর্কটাকে আসলে ইনসিকিউর করে দেয়। ঠিক আছে? এখন প্রথমত তাহলে যদি ভুল ধারণার কথা বলি, একটা হচ্ছে যে তুমি আমার সাথে ভালোবাসায় জড়িয়েছো মানে তোমার কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না, তোমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে যেটা বলছিলাম যে ফ্রেন্ড মানে তার সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। ঠিক আছে? এখন এই যে একটা জিনিস, এটার জন্য কিন্তু সম্পর্কগুলোতে অনেক জটিলতা তৈরি হয়। ঠিক আছে? ফ্রেন্ড মানে আমরা এই জিনিসটা ভুলে যাই ইকরা, যে প্রতিটা সম্পর্কে আমাদের একটা বাউন্ডারি মেনটেন করতে হয়। প্রতিটা সম্পর্কে, এটা বাবা মার সম্পর্কে, ভাই বোনের সম্পর্কে, যা মানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কে। ঠিক আছে? এভরি রিলেশনশিপ শুড হ্যাভ এ বাউন্ডারি। কিন্তু এখনকার আহ, বাচ্চাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আসলে তারা বাউন্ডারির জায়গাটাকে খুব মানে মানে কি বলবো, একদম সে নেই, বাউন্ডারি নেই। তারা ভাবে যে কোনো কিছুর ইয়া নেই, যার জন্য আসলে সম্পর্কে জটিলতা তৈরি করছে। হ্যাঁ, আরেকটা হুম। হচ্ছে যে আমি যদি বলি যে আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে, আদারওয়াইজ তুমি আমাকে ভালোবাসো না। হ্যাঁ। ঠিক আছে? এখন এই জায়গাটাই সমস্যাটা হলো যে আমি যাই বলবো সেটাই যে সবসময় সঠিক হবে, বা আমি যেই প্রেক্ষাপটে বা যেই পার্সপেক্টিভ থেকে বলছি সেটা যে হুম। আসলে তার জন্য অ্যাপ্লিকেবল হবে, এমন তো নাও হতে পারে। তাই না? সেটাই। আমি হয়তো ভালো চিন্তা করেই বলেছি, কিন্তু ওই ভালোটা দেখা যাচ্ছে তার জন্য ভালো হচ্ছে না, বা তার কাছে মনে হচ্ছে এটা আমাকে চাপিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো হুম। এই জায়গাটায় যে আমরা একটা মানে ওনারশিপ নিয়ে ফেলে একদম, যে ওকে আমি ভালোবাসি মানে আমি যা ভাববো ওর জন্য সেটাই ওর জন্য ভালো। কিন্তু আসলে সেটা তো আসলে ডিপেন্ড করে। ঠিক আছে? যে আমি তোমার জন্য ভালো ভাবছি, দ্যাট ইজ এ গুড থিং, বাট আমাকে এটাও চিন্তা করতে হবে যে এটা আসলে তোমার জন্য কোন ভাবে ভালো হচ্ছে, আমি তোমার উপর চাপিয়ে দিচ্ছি কিনা। বা এখন আমি যখন সম্পর্কে যাচ্ছি তার মানে হচ্ছে যে আমি একটা কি মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট সম্পর্কে যাচ্ছি, রাইট? হ্যাঁ। এখন অ্যাডাল্ট অ্যাডাল্ট যখন সম্পর্কে যাচ্ছি, আমাদের অ্যাডাল্ট ডিসিশন গুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে, যে ও ওর ভালোটা ভাবতে পারে এবং আমাদের এটা করতে দেওয়া দরকার। যে অবশ্যই। ও যেহেতু অ্যাডাল্ট, ওর ভালোটা আমি আমি কি করতে পারি, আমার কাজটা হতে পারে যে আমি ওকে অ্যাসিস্ট করতে পারি। ঠিক আছে? আমার যদি মনে হয় যে ওর এই ডিসিশনটাই কোনো একটা ক্ষতি ওর হবে, আমি ওই হার্মটাকে রিডিউস করার জন্য কি রিডাকশন করার জন্য আমি ওকে সহায়তা করতে পারি, আমি ওকে হেল্প করতে পারি যে আচ্ছা এটা এইভাবে না করে তাহলে ওভাবে করো। হ্যাঁ, তার মানে ওই হুম। যে বলছিলাম যে ভালোবাসা মানে কি দুজনে একসাথে গ্রো করা। কিন্তু হুম। এখনকার টেন্ডেন্সিটা হচ্ছে যে আমি লিডারশিপে থাকব। ঠিক আছে? হ্যাঁ। এবং আমি এই সম্পর্কটাকে ওন করব, আমি লিড করব। ঠিক আছে? তাহলে হচ্ছে যে যেটা হচ্ছে আসলে সম্পর্কের জন্য ক্ষতিকর। ঠিক আছে? সো এই জিনিসটা, এবং আরেকটা হচ্ছে যে খুব ভুল ধারণা যে তোমাকে ভালোবাসি মানে আমার সাথে তোমার মানে আল্লাহর 365 দিন, হ্যাঁ, আল্লাহর 300 মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তোমার সাথে কানেক্টেড থাকতে হবে, 365 দিনই কানেক্টেড থাকতে হবে। তুমি আমার সাথে হুম। কানেক্টেড থাকলা না মানে তুমি আমাকে ভালোবাসলা না। ঠিক ভালোবাসি। আছে? সো এই যে এই জিনিসটা, এটা আসলে একটা ভুল ধারণা। মানে এমন মানে আমার তো পার্সোনাল লাইফ আছে, তাই না? আমার ব্যক্তিগত জীবন আছে, আমার ব্রিদিং স্পেস লাগে। মাঝে মাঝে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি 24/7 365 একটা মানুষের সাথে থাকি, ভালো লাগে না আমাদের। ঠিক আছে? আমাদের একটা হুম। ব্রিদিং স্পেস লাগে, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো এই জিনিসগুলো, এবং হচ্ছে যে আরেকটা আমি খুব বেশি কনসার্নিং বলবো, যেটা নিয়ে আমি আসলে নিজে খুব মানে খুবই খুবই আসলে কনসার্ন, যেটা হলো যে আমাদের সিনেমাগুলোতে এখন ছেলেদের মানে ছেলেদের ভালোবাসা বা প্রেমটাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে যে আলফা মেইল। আমি যদি ডমিনেট করতে পারি, দ্যাট মিন্স সেই জায়গাটায় আমার ভালোবাসাটা অনেক বেশি কি গ্রহণযোগ্য, অনেক বেশি ভালো। এবং মেয়েরাও অনেক সময় এটা এক্সপেক্ট করে যে আমার ছেলে মানে আমার প্রেমিক আলফা মেইল হবে। ঠিক আছে? এখন এই যে ধারণাটা, এটা আসলে অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের মানে ক্রিয়েট করে। হ্যাঁ, সহিংসতা তৈরি করে, এবং সম্পর্কে হেলদি কোনো জিনিস থাকে না তখন। এখন সেই জায়গাটায় চলে যায় মানে কি বলবো যে আহ ভৃত্য এবং চাকরের মধ্যে। ঠিক আছে? হ্যাঁ। যে ও আমার আমার কথা শুনবে, আমি যা বলবো সেভাবে চলবে, আমি ওকে ডমিনেট করব। এটাই হচ্ছে যে এখনকার ট্রেন্ড। কিন্তু এটা করতে যে যেটা হয় যে দেখা যায় যে
আমরা সম্পর্কের যে সুন্দর জিনিসগুলো, সম্পর্কের যে মাধুর্যগুলো, সেগুলো হারিয়ে ফেলি। ঠিক আছে? অবশ্যই আপু, অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস উঠে আসলো যেটা অনেক সময় আমরা ওভারলুক করে যাই। অনেক সময় আমরা এমন বিহেভ করি যে এটা আসলে এক্সিস্ট করে না, বাট অ্যাকচুয়ালি এটা করে, এবং সেটা আমাদের সম্পর্কে এত ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে আমরা পার্থক্য পর্যন্ত করতে পারি না। তো আহ, এরপরের কোয়েশ্চেনটা হুম। আসলে বাউন্ডারি নিয়ে ছিল, বাট আপনি আসলে অনেক কিছুই বলেছেন বাউন্ডারি নিয়ে। আমার স্পেসিফিকলি যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে বাউন্ডারি কিভাবে আসলে মেনটেন করা যায় এবং কি কি সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত এই ক্ষেত্রে মানসিক সুস্থতার জন্য স্পেশালি। আচ্ছা, যেটা হলো যে বাউন্ডারির মূলত আমি যদি একটু, বাউন্ডারিটা কি, বাউন্ডারি হচ্ছে যে সীমারেখা, রাইট, আমরা যেটা বলি। এবং হচ্ছে যে যদি বাড়ি ঘরের ক্ষেত্রে বলি, ওটা বাউন্ডারিটা হচ্ছে দেয়াল। ঠিক আছে? তো সম্পর্কের ক্ষেত্রে বাউন্ডারিটা আমরা বলতে কি বুঝাচ্ছি, সম্পর্কের ক্ষেত্রে ওই যে বললাম যে ব্রিদিং স্পেস। ঠিক আছে? এবং আমি মানে তোমার সাথে কি করতে পারবো কি করতে পারবো না, এই সেন্সটা আমার মাথায় থাকা। ঠিক আছে? এই সেন্সটা মাথায় অবশ্যই। থাকা এই অর্থে যে আমি এখন তোমাকে ভালোবাসি ইকরা। ঠিক আছে? এখন তুমি ঘুমাচ্ছ, কিন্তু আমি এখন তোমাকে বললাম যে না, এখন ঘুমানো যাবে না, চলো আমার ঘুরতে মন যাচ্ছে। হুম। ঠিক আছে? এখন ইজ ইট লজিক্যাল? ঠিক আছে? না। এখন এটা তো লজিক্যাল হতে পারে না। এখন তোমার ক্লাস আছে, আমি যে বাইরে থেকে জানলা দিয়ে তাকায় আছি তোমার দিকে। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে তুমি একান্ত সময় কাটাচ্ছ, একা একা কোথাও যে বসে আছো, আমি হুট করে সেখানে চলে গেলাম। তার মানে আমি তোমাকে কোনোভাবেই কি করছি না, স্পেস দিচ্ছি না। ঠিক আছে? আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমি ভেবে নিচ্ছি যে তুমি তো আমার সবকিছু, এখন আমি তোমাকে যা ইচ্ছা মন চায় তাই বলতে পারবো, গালি দিতে পারবো, আমি তোমাকে হচ্ছে যে একদম যা না তা বলতে পারবো। ঠিক আছে? একদম, মানে আমাদের সমাজে এটা একটা, কি বলবো, আমাদের সমাজে এটা একটা ভুল কনসেপ্ট আছে যে ভালোবাসলে তোমার সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, না না হলে তুমি কিসের ভালোবাসার মানুষ, কিসের আপনজন। তাই না? এখন আমি সবাইকে এই ক্ষেত্রে একটা কথা বলি যে আমরা, ধরো যে ইকরা, এখন তুমি, তোমার রাগ উঠলো। ঠিক আছে? এখন লাইভ সেশনে তুমি কি আমাকে গালি দিবা? না। এখন ধরো যে সামনাসামনি হলে হয়তো গালি দিতা, রাগের চোটে হয়তো মাথায় কিছু ছুঁড়ে মারতা। ঠিক আছে? হুম। কিন্তু এটা যদি ধরো যে একদম অপরিচিত কেউ হতো, তুমি কি সেটা করতে? না, কি কারণে করতে না? কারণ আমার মধ্যে এতটুকু অন্তত সংযম থাকা উচিত যে আমি কারোর প্রতি এটা করতে পারি না। রাইট। এখন ধরো যে আরো একটা ব্যাপার কাজ করে যেখানে, যে আমি ওর সামনে যদি রাগারাগি করি, ধরো যে এই লাইভ সেশনে তুমি যদি আমার সাথে রাগারাগি করো, তোমাকে সবাই খারাপ বলবে। হ্যাঁ। ঠিক আছে? তোমাকে খারাপ বলবে এবং তোমাকে হচ্ছে যে বলবে যে ওর, ও তো একটা বদমেয়ে। ঠিক আছে? এখন এই খারাপ লাগার জন্য আমরা যেটা করি যে অন্য মানুষের জায়গাটায় আমরা এই বাউন্ডারিটা মেনটেন করি, যে ওর সাথে হুম। এটা করা যাবে না। ঠিক আছে? এখন দেখো যে অন্য মানুষের জন্য আমরা এটা চিন্তা করছি যে আচ্ছা ওর তো মন খারাপ হবে, ওর তো খারাপ লাগবে, তাহলে ওকে বলা যাবে না। কিন্তু একইভাবে আমি যখন আমার কাছের মানুষকে বলছি, তার ক্ষেত্রে আমি পরোয়া করছি না। হ্যাঁ। হ্যাঁ, আমি এটা ভাবছি না যে সেও একজন মানুষ, আমি এটা ভাবছি না যে তারও তো আসলে এই কথাটা শুনলে মন খারাপ হবে, তারও তো হুম। কষ্ট লাগবে। কিন্তু আমি ধরে নিয়েছি, টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছি যে ও, যে ওকে যেহেতু আমি ভালোবাসি, ওকে যা ইচ্ছা তুলোধুনো করতে পারবো, ওকে যা পিটাতে পারবো, মারতে পারবো, গালি দিতে পারবো। বাট এখানে বাউন্ডারিটা কোথায় তাহলে? আমি অন্য মানুষের মানসিক চিন্তা করছি যে ও আমাকে কি ভাববে, কিন্তু কাছের মানুষের কথা ভাবছি না যে ও আমাকে কিভাবে ভাবছে। ও আমাকে হুম। কি এরপরে ভালোবাসতে পারবে? ও কি আমাকে এরপরে ভালো নিবে? সুতরাং আমরা যে এই যে কথাটা বলি, এটাই বাউন্ডারির সবচেয়ে বড় লঙ্ঘন, যে তোমাকে আমি ভালোবাসি বলে তোমার সাথে যা ইচ্ছা করতে পারবো, যা খুশি তাই বলতে পারবো। হ্যাঁ, তো এই জায়গাটাতেও আমাদের একটা সীমারেখা টানতে হবে যে তুমি, আমি তোমাকে কতটুকু বলতে পারবো বা তুমি আমাকে কতটুকু বলতে পারবে। রেসপেক্ট। ঠিক আছে? হুম। একসেপ্টেন্স, যে ঠিক আছে, এই জায়গাগুলোকে আমি এখন রেসপেক্ট করব, ও ওইভাবে ভাবছে, সো ওই জায়গার বাহিরে আমি যাব না বা ওইটার মানে ভেদ করব না। ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে যে, এখন আমি যদি আরেকটা খুব কমন বিষয় বলি, এখনকার সমাজের একটা ট্রেন্ড হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে?
তোমাকে ভালোবাসি, তোমাকে সবকিছুর পাসওয়ার্ড আমাকে দিতে হবে, কি করছো আমার দেখতে হবে। ঠিক আছে, এখন এই যে একটা ব্যাপার, এখন ধরেন যে আমি কি করছি সবকিছুই কি কারণে মনিটর করতে হবে, তাই না? এর তো এখন কোনো দেখা যাচ্ছে গ্রহণযোগ্যতা নেই। মানে আমার আমার সবকিছুই যদি তোমাকে মনিটর করতে হয়, তাহলে সেটা তো আসলে, সেখানে তো আমি তোমার সাথে সেফ ফিল করব না, নিরাপদ হুম ফিল করব না। ঠিক আছে, এমন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনসিকিউর হয়ে, এগেইন ইনসিকিউর হয়ে আমরা বলতে পারি যে আচ্ছা তুমি কার সাথে কথা বলতেছো আমি দেখি, ঠিক আছে, কার সাথে কি করতেছো আমি দেখি, আমি দেখব। ঠিক আছে, এখন এই ইনসিকিউরিটি থেকেও কিন্তু দেখা যায় যে সম্পর্কগুলোতে ফাটল ধরে। এখন যে সম্পর্কটাই, ধরো যে আমি চিট করতে যাচ্ছি, এখন হুম। আমি যদি চিট করি আমি তো তোমাকে দেখিয়ে দেখিয়ে চিট করব না, হ্যাঁ। তাই না? এবং চিট করলে তুমি অবশ্যই সেই জায়গাটা বুঝতে পারবে। এবং যখন হুম আমি চিট করছি সেই সম্পর্কে তো আসলে আহ থাকবো কি থাকবো না সেটা তো পরের বিষয়, কিন্তু সেই সম্পর্কটাই আসলে রেসপেক্ট থাকে না। হ্যাঁ, এবং হচ্ছে যে সেই সম্পর্কটা আসলে কত দূর যাবে সেটা তো দুজন মিলে ঠিক করার ব্যাপার, তাই না? এখন হুম। সেটা তুমি সারাক্ষণ আমাকে দারোয়ানগিরি করে তো আটকে রাখতে পারবে না। সেটাই। তো সেই বাউন্ডারিটাও রাখা, যে আমার আসলে সবকিছুর পাসওয়ার্ড দরকার নাই, আমি তোমাকে হুম। ট্রাস্ট করব, ট্রাস্টের পরে যদি সেটা তুমি ভঙ্গ করো সেই জায়গাটা তোমার লায়াবিলিটি। এবং আমার ও, জায়গাটা তখন হতে পারে যে তুমি চিট করার পরে আমি কি সিদ্ধান্ত নিব। ঠিক হুম। আছে, সো এটা। আমারও এক্ষেত্রে মনে হয় যে আমরা যেহেতু মানুষ এবং আমরা মানুষরা টেকেন ফর গ্রান্টেড নিতেই মনে হয় খুব বেশি পছন্দ করি, স্পেশালি যখন এটা আমাদের পার্টনার হয়। আমরা কোনো কিছুর তোয়াক্কাই করি না। তো এটার হুম একটা প্রভাব হতে পারে যে যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, অনেক বেশি হয়ে থাকে আজকাল। হুম তো হুম অনেক সময় দেখা যায় যে পার্টনারদের মধ্যে একটা মানসিকতা থাকে যে তারা এইভাবে বলে যে তুমি যদি আমাকে ভালোবাসো তোমাকে এটা কিন্তু করতেই হবে। তো তখন তারা এটার দোহাই দেয় যে তুমি যদি এটা নাই করতে পারো তাহলে কিভাবে তুমি আমাকে ভালোবাসবে। তো আপনি এটাকে কিভাবে দেখেন, যে এটা কি আসলে ভালোবাসা নাকি একটা মানসিক চাপ? ডেফিনেটলি এটা একটা মানসিক চাপ। এবং এটার পরে আমার মনে হয় যে আমরা একটু কমেন্টে যাব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি হুম। ইকরা অনেকে হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট করেছে। সো এই হুম। জায়গাটাই আমি একটু বলি যে এটা এগেইন মিডিয়া, সিনেমা। ঠিক আছে, ছোটকালে কি দেখতাম, দেখো এটা করো, না হলে কিন্তু আমি, মানে আমি আমি তুমি আমাকে ভালোবাসো না। ঠিক আছে, তুমি ওই পাহাড় থেকে লাফ দাও, ঠিক আছে, পাহাড় থেকে লাফ দাও, তাহলে এটা বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। ঠিক আছে, তুমি 10 ঘন্টা রোদে দাঁড়ায় থাকো। তো এখন এই যে জিনিসগুলো, যে এই যে আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে হুম। তুমি এটা করলেই আমি ভাববো যে তুমি ভালোবাসো আমাকে, এখন সেটা তার জন্য ক্ষতিকর হচ্ছে কিনা সেটা আমি ভাবছি না, তাহলে প্রথমেই একটা রেড ফ্ল্যাগ, যে আমার চিন্তা করতে হচ্ছে যে ও যদি আমাকে এটা না দেয় তাহলে আমি বুঝে নেব যে ও আমাকে ভালোবাসছে না। হুম। কন্ডিশন হতে পারে, কিছু কন্ডিশন আমার থাকবে, যে আমি যদি কোনো পার্টনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই সেই ক্ষেত্রে খুব বেসিক কিছু কন্ডিশন আমাদেরকে অবশ্যই সেট করতে হয়। ঠিক আছে, অবশ্যই। যেমন, কিন্তু সেটা আমার, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ না, সেটা আমার নিশ্চয়তা যে আমি একটা বৈবাহিক সম্পর্কে যাচ্ছি, সেখানে আমাকে একটা সিকিউর সম্পর্ক সিকিউর করার জন্য সেই কন্ডিশনগুলো কি করছে, মানে কি বলবো, সহায়তা করছে। কিন্তু সহায়তা করছে। যখন আমি ভালোবাসার ক্ষেত্রে কন্ডিশন দিচ্ছি, সেটা আসলে আমি অনেক ক্ষেত্রেই হচ্ছে যে নিজে আসলে নিজের ইগোকে স্যাটিসফাইড করছি, যে দেখছো ও আমার জন্য পাহাড় থেকে লাফ দিছে, আমি বন্ধুদের সাথে গল্প করতেছি যে ও আমাকে হ্যাঁ। কত ভালোবাসে, আমার জন্য পাহাড় থেকে লাফ দিয়ে দিছে, আমার জন্য নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে। ঠিক আছে, হুম। বাট এতে যে তার রিস্ক আছে, পাহাড় থেকে যে ঝাঁপ দিল হাত পা ভেঙে যেতে পারতো। ঠিক আছে, তো এই যে আমি চাপটা দিচ্ছি, যে ভালোবাসার যে সংজ্ঞাটা আমি সেট করছি সেটা আমাকে ভাবতে হবে যে এটা আসলে ভালোবাসা কিনা, এটা আসলে সেই মানুষটার জন্য আসলে কতটা হেলদি হচ্ছে। আমি আমার ইগোকে স্যাটিসফাই করার জন্য, আমি আমার চারপাশের মানুষকে দেখানোর জন্য যে আমি কতটা স্পেশাল, আমার জন্য কত মানুষ পাগল, সেটার জন্য আমি যেই মানুষটা আমাকে রিয়েলি আমার কাছে আসছে, আমাকে অ্যাপ্রোচ করছে, তার উপর আমি অত্যাচার করে ফেলছি কিনা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এখন ভালোবাসা মানে আমি যেটা বলছিলাম যে এটা কোনো কন্ডিশন দেওয়া না। এমন হতে পারে যে ধরো যে আমরা বিয়ের পরিকল্পনা করছি,
10 বছর পরে আমরা বিয়ে করব, ঠিক আছে? এখন সেই 10 বছর পর্যন্ত আমাকে দেখতে হবে তুমি হার্ড ওয়ার্ক করছো কিনা। এখন আমার পরিবারের যদি একটা কন্ডিশন থাকে যে তোমার সাথে ওকে বিয়ে দিতে হলে তোমাকে একটা চাকরি পেতে হবে, ঠিক আছে? এটা কোনোভাবে আনহেলদি না, বিকজ অফ চাকরিটা পরবর্তীতে তাকেও বেনিফিটেড করবে, এটা তাকে কোনোভাবে হার্ম করছে না, ঠিক আছে, মোটিভেটেড করছে। তো এই জিনিসটা যে আমি তোমাকে যে কন্ডিশনটা দিচ্ছি সেটা তোমার উপর কতটা মানে সহনীয়, আমি কি তোমাকে সেই অসহনীয় কোনো কিছু অত্যাচার করছি, অকল্পনীয় কোনো কিছু দিয়ে দিচ্ছি, অবাস্তব যেটা সম্ভব না। আমি এখন আমাকে যদি কেউ বলে যে তুমি বিষ খাও আমি তাহলে ভালোবাসি, আমি বলবো যে আমি আসলে তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, আমার জীবন দিয়ে এটা আমার প্রমাণ করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? আমার জীবনটা সবার চেয়ে দামি। এখন তার জন্য একটা মানুষকে যদি আমার প্রমাণ করতে হয়, হাত পা ভেঙে প্রমাণ করতে হয় তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে সেখানে আগেই তার কাছ থেকে চলে আসতে হবে যে তাহলে ভাই আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, ঠিক আছে? এখন আমি হাত পা ভেঙে গেলে তুমি বলবো যে তোমার তো হাত পা ভাঙা, তুমি কিভাবে ভালোবাসবো, তাই না? তো এই বিষয়গুলো। আচ্ছা, তো আমরা একটু কমেন্টে চলে যাই, অনেকেই প্রশ্ন পাঠাচ্ছেন। তো আমি আগে একটু প্রশ্নটা পড়ি। একজন বলেছেন যে ভালোবাসার জন্য মানুষকে কতদূর পর্যন্ত স্যাক্রিফাইস করা উচিত? আহ এটা অ্যাগেন মানে খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা আসলে কতটুকু স্যাক্রিফাইস করব এটা আসলে ভালোবাসা বলে না। আমি বলবো যে সম্পর্কটার ক্ষেত্রে আমরা কতটুকু স্যাক্রিফাইস, আমি ভালোবাসার ক্ষেত্রে কোনো কন্ডিশন জুড়ে না দিই, ঠিক আছে? আমি বলি যে রিলেশনশিপটার জন্য আমি কতটুকু স্যাক্রিফাইস করব। এখন এটা আমাদের সমাজের একটা প্রচলিত ভাষা যে তুমি ভালোবাসো মানে স্যাক্রিফাইস করো 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 করতেই থাকো, যত স্যাক্রিফাইস করবা তত ভালোবাসো। হুম। হ্যাঁ, এখন মানে হচ্ছে যে আমি আমার সবকিছু দিয়ে দিব, আমি ফকির হয়ে যাব, ফকির হয়ে গেছি। হ্যাঁ, যে মানুষটার জন্য ফকির হয়ে গেছি সে তো ভালোবাসতেছে, মানে বুঝতেছে আহারে আমাকে ভালোবেসে ফকির হয়ে গেছে, দেখো কত ভালোবাসে, কিন্তু আমি তো ফকির হয়ে গেছি ভাই, ঠিক আছে? এখন আমাকে বুঝতে হবে যে স্যাক্রিফাইসটা আমার গলা পর্যন্ত উঠে আছে কিনা। ধরেন আপনি এখন একটা রুমে, আপনাকে বদ্ধ রুমে ছেড়ে দিয়ে আমি পানি ছেড়ে দিলাম, কতটুকু পর্যন্ত আপনার জন্য সহনীয়, ঠিক আছে? এখন কতটুকু পর্যন্ত আপনার জন্য সেফ জোন সেটা বোঝাটা, ধরেন আপনার জন্য সেফ জোন কতটুকু, হাঁটু পর্যন্ত হতে পারে, বড় জোর কোমর পর্যন্ত হতে পারে, কিন্তু সেটা যখন বাড়তে 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 আপনাকে ডুবিয়ে দিচ্ছে, হুম, আপনি যখন বুঝতে পারছেন যে না এই স্যাক্রিফাইসটা আস্তে আস্তে আমাকে পানিতে ডুবিয়ে দিচ্ছে, তখনই আপনাকে সতর্ক হতে হবে যে এটা আস্তে আস্তে আমার লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, এবং এটা আমাকে আস্তে আস্তে কোনোভাবেই লাইভলি ফিল করাচ্ছে না, আমাকে মৃত, মানে জীবিত মৃত বলে না একটা কথা যে আমি বেঁচে হুম। আছি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে যে না আমি আসলে বাঁচতে পারছি না। হুম। তো স্যাক্রিফাইস করার ক্ষেত্রে স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজন নাই, আসলে আমি বলবো যে কোনো প্রয়োজন নাই স্যাক্রিফাইস করার। তাহলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেই জায়গাটা মিনিমাইজ করা। হ্যাঁ, এখন ধরেন যে আমি আপনাকে ধরেন যে বললাম যে ইকরা তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি হচ্ছে বাড়ি ঘর সব করে দিব, কিন্তু তোমার কন্ডিশন হচ্ছে তোমাকে হিজাব পরা যাবে না, পর্দা করা যাবে না, নামাজ পড়তে পারবা না, ঠিক আছে? ইজ ইট পসিবল ফর ইউ? নো। তাই না? এখন এই যে নো বললেন বিকজ অফ ইউ নো যে আপনি কি চান, ইউ নো যে আপনার ভ্যালু সিস্টেম কি, ইউ নো যে কি করলে কতটুকু আপনি করতে পারবেন, সেই জায়গাটাই আমি আপনার সাথে কনভারসেশনে যেতে পারি যে ইকরা আমার তো তোমাকে হিজাবে ভাল লাগে না, তাহলে এটার মানে কি করা যেতে পারে, কিন্তু আমি চাচ্ছি তোমাকে চাচ্ছি, কি করা যেতে পারে? সো দুজনে মিলে ডিসকাশন করে একটা মিডল পয়েন্টে আমরা আসতে পারি। হুম, এখন স্যাক্রিফাইস করলে হয় কি, ধরেন যে কম্প্রোমাইজ আন্ডারস্ট্যান্ডিং এটা যদি না থেকে আমি যদি সারাক্ষণ স্যাক্রিফাইস করতে থাকি, আমার কাছে একটা সময় খুব ওভারবার্ডেন মনে হবে। হুম। আমার কাছে মনে হবে যে এই সম্পর্কটা আসলে কোনো কিছু মিন করে না, সেখানে আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমাকে ধরেন আমাকে কেউ যদি বলে যে সেতু তুমি চাকরি ছেড়ে দাও তোমাকে রাজরানী করে রাখবো, ঠিক আছে? এখন রাজরানী হয়ে যে আমি থাকবো ওটা তো আমার ভাল লাগবে না। আমার হুম। মনে হবে যে একদিন রাজরানী হওয়ার পরে আমার মনে হবে যে আচ্ছা আমাকে এখন অন্য কিছু দাও, আমার ভাল লাগতেছে না, রাজরানী হয়ে কতদিন ভাল লাগবে, তাই না? তো হুম। কোনো কাজই তো ভাল লাগে না। এখন স্যাক্রিফাইস করলে সেই জায়গাটাই আমার কাছে তখন ফিল হবে যে
তোমার জন্য, এবং আমি সারাক্ষণ এটা বলতে থাকবো যে তোমার জন্য আমি এটা করছি, তোমার জন্য হ্যাঁ। চাকরি ছেড়ে রাজরানী হয়ে গেছি, এখন তাহলে তুমিও আমার জন্য এটা করো। স্যাক্রিফাইস ডিমান্ডস দ্য অ্যানাদার স্যাক্রিফাইস। ঠিক হুম। আছে? সো এই খেলা চলতে থাকে। তো আমি বলবো যে স্যাক্রিফাইস যদি করতে চান, সেই জায়গাটাই আমি আসলে ইনকারেজ করি না। আমি বলবো যে ডিসকাশনে যান, কম্প্রোমাইজে যান, এবং দুজনার সাথে কথা বলে মিডল কোনো পয়েন্টে যাওয়া। স্যাক্রিফাইস করলে সেখানে আসলে ভালোবাসাটা, কি বলবো, যে ভালোবাসা থাকে না, কোনোভাবেই থাকে না, রেসপেক্টও থাকে না। একেবারেই সত্য কিছু কথা বলেছেন এবং এটাও সত্যি যে যারা দেখা যায় স্যাক্রিফাইস করে তারাও একটা সময় গিয়ে ফিল করে যে আমি তো স্যাক্রিফাইস করেছি, এই ভাবনাটা তাদের মধ্যে অনবরত থাকতেই থাকে এবং এটা আসলে রিলেশনশিপের জন্য ওভারঅল ভালো হয় না। তো পরবর্তী প্রশ্নে আমরা যাব, প্রশ্নটা একটু বড়। আচ্ছা, হুম। আসসালামু আলাইকুম আপু। আমার একজন ছেলে ফ্রেন্ড আছে এবং প্রায় 2 বছরের বেশি ফ্রেন্ডশিপ আমাদের। সে আমাকে খুব কেয়ার করে, আমাকে খুব প্রায়োরিটি দেয় এবং আমি তার প্রতি খুব উইক হয়ে পড়ি। কিছুদিন পর তার বিয়ে। আমি এটা মানতে পারছি না, খুব কষ্ট লাগছে, আবার প্রকাশও করতে পারছি না, কারণ তার বিয়ে কিছুদিন পর এবং সে জাস্ট ফ্রেন্ড ভাবে আমাকে, এর বেশি কিছু না। এখন সে আগের মতো কথা বলতে চায় না, তবু আমি জোর করি আর সে রাগ দেখায়। এই অবস্থায় আমি কি করব? আচ্ছা, মানে ওই যে বললাম যে আসলে হচ্ছে যে যে প্রশ্নটা করেছে, মেবি সে তার প্রতি অনেক বেশি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। হুম। এবং মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যখন বিপরীত লিঙ্গের সাথে কোনো ফ্রেন্ডশিপে যাই, ওই যে বললাম যে বাউন্ডারিটা রাখা, কতটুকু বাউন্ডারি রাখবো। এমন সময় হয় কি যে আমরা মেয়ে ফ্রেন্ড এবং ছেলে ফ্রেন্ড দুটোর ক্ষেত্রে আমরা ভাবি যে না, ছেলে ফ্রেন্ড তো ছেলে ফ্রেন্ডই, মেয়ে ফ্রেন্ড তো মেয়ে ফ্রেন্ডই, ঠিক আছে। এখন এখানে হুম। আমাদের ভাবতে হবে যে আমি যখন অপোজিট লিঙ্গের প্রতি যাচ্ছি, তার প্রতি আমার একটা আকর্ষণ জন্মাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। ঠিক আছে, এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে হেটারোসেক্সুয়াল, রাইট? আমরা হচ্ছে হুম। যে অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করি, সেটা সেক্সুয়ালিও হতে পারে, সেটা মেন্টালিও হতে পারে। ঠিক আছে, ওখান থেকে আমাদের একটা কি আসে, আহ মানে বেঁচে থাকার রসদ আসে। তো এখন যখন আমি আমার ছেলে ফ্রেন্ডের সাথেও একদম এতভাবে মানে বাউন্ডারি ছাড়া মিশছি, হ্যাঁ, আমি ছেলে ফ্রেন্ড বলছি এই কারণে যে মেয়ে ফ্রেন্ডের সাথে আমরা কিন্তু মিশলেও ওই জায়গাটাই সবসময় আমার অ্যাক্সেসেবল হচ্ছে, তার সাথে আমার ঝুঁকিটা কম আছে। কিন্তু যখন আমি অপোজিট লিঙ্গের প্রতি যাচ্ছি, সেটা ছেলে বা মেয়ে ফ্রেন্ডশিপ দুজনের ক্ষেত্রেই, তখন দেখা যাচ্ছে যে এতটা বেশি যদি আমি ইমোশনাল ডিপেন্ডেন্ট হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা ইমোশনাল ডিপেন্ডেন্সিকে ভালোবাসার সাথে গুলিয়ে ফেলি। ঠিক আছে? হুম। এখন সবকিছু কিন্তু ভালোবাসা না, আবার আমাকে অপোজিট পক্ষের মানে মতামতটাকেও গ্রহণ করতে হবে, যে অপোজিট আমি আমি তার প্রতি উইক হয়েছি কিন্তু সে তো হয়নি। ঠিক হ্যাঁ। আছে, এখন আমি যদি তাকে জোর করি, আমি তো তার প্রতি রাগ দেখাই, এতে করে কি হবে, সে আমার প্রতি রেসপেক্টটা হারিয়ে ফেলবে। সে আমাকে একদম। কোনোভাবেই তখন আর ক্ষমা করতে পারবে না। বরঞ্চ ফ্রেন্ডশিপ, যদি আমি বলি এটাকে, ফ্রেন্ড হিসেবে যতটুকু তার কাছে আমার আবেদন ছিল, সেই আবেদনটাও নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো যে মানে আমরা এই বাউন্ডারিটা ধরেন যে যখন আমরা অপোজিট লিঙ্গের প্রতি মানে সাথে ফ্রেন্ডশিপে যাব, এই মাথায় মাথায় রাখবো যে এখানে আমাকে কতটুকু আমি আসলে বাউন্ডারি মেনটেন করব। হ্যাঁ, আমি যদি এখন একদম তার সাথে সারাক্ষণই মিশতে থাকি, সারাক্ষণই বাউন্ডারি ছাড়া কথা বলতে পারি, ডেফিনেটলি তার প্রতি আমার একটা উইকনেস ক্রিয়েট হবে। ঠিক আছে, এবং এটাই স্বাভাবিক, এটা হুম। অস্বাভাবিক কিছু না। তো সেই জন্য মানে আমি বলবো যে আমাকে সবকিছুর মধ্যে, ওই যে বললাম প্রথমে, বাউন্ডারি এই জন্য খুব মানে জরুরি। এখন তার বিয়ে হয়ে গিয়েছে, এখন কি করবেন? এখন আপনার কাজ হচ্ছে যে আপনার নিজেকে আগে কি করা, হিল করা, আপনার সাথে তার যে আপনার মানে তার প্রতি যে ইমোশনাল ডিপেন্ডেন্সিটা ক্রিয়েট হয়েছে, সেই জায়গাটা যাতে আস্তে আস্তে কমে আসে, সেই জন্য কাজ করা। এখন সে যদি ডিসিশন নিয়েই ফেলে যে সে আরেকটা বিয়ে করবে, আরেকটা বলতে হচ্ছে যে সে বিয়ে করবে, সেই হুম। জায়গাটাই আসলে আপনার কাজ হচ্ছে যে ধীরে ধীরে তাকে সেই জায়গাটায় সহযোগিতা করা। হ্যাঁ, এবং হচ্ছে যে ওই জায়গাটায় বাউন্ডারি ক্রিয়েট করা, যে আপনি আসলে তার সাথে কতটুকু কমিউনিকেশনে যাবেন। এখন অনেক সময় দেখা যায় কি যে এইসব ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হয় যেটা, যে একজন আরেকজনের প্রতি, মানে কে জানে একটা বলেছিল, হুমায়ুন আহমেদ বা কে, যে
কথাটা এরকম ছিল যে ছেলে আর মেয়েতে কখনো ফ্রেন্ডশিপ হয় না। ঠিক আছে? তো এখন হতেই পারে অনেক সময় দেখা যায় যে সবাই যে ফল ডাউন হয়ে যাচ্ছে একে অপরের প্রতি তা কিন্তু না। কিন্তু কোথাও না কোথাও এরকম আমি অনেক কেস পেয়েছি যে কোথাও না কোথাও দেখা যায় কি অন্য সম্পর্কের মানে অন্য অপোজিট লিঙ্গের সাথে ফ্রেন্ডশিপের প্রতি একটা দুর্বলতা কাজ করে যদি না সেখানে আমরা কোনো বাউন্ডারি সেট করি। হ্যাঁ, এখন অনেকে দেখা যায় যে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে যেটা হয় হাজবেন্ডের সাথে কোনো কারণে তার বনিবনা হচ্ছে না, তখন তার সেই মাথায় ওই ফ্রেন্ডের কথা মনে হবে। ফ্রেন্ডের কথা হ্যাঁ, আসে। বা মানে ওয়াইফের সাথে তার কোনো বনিবনা হচ্ছে না, তখন তার সেই মেয়ে ফ্রেন্ডের কথা মনে হবে যে তাকে অনেক কেয়ার করতো, যে তাকে অনেক হুম, কিছু হুম, মানে অফার করতো, অনেক কমফোর্ট দিত, তাই না? তো এখন এই জায়গাটা আমাদেরকে একটুখানি মাথায় হুম, রাখতে হবে যে আমরা যখন ছেলে এবং মেয়ের ফ্রেন্ডশিপের কথা বলছি আমরা কতটুকু বাউন্ডারি ক্রিয়েট করব। নাম্বার ওয়ান, একটা আমাদেরকে একটা বাউন্ডারি সেট করতে হবে, কারণ এখানে একটা ঝুঁকি আছে একে অপরের প্রতি ফল ডাউন হওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এরকম হয় যে আমি ফল ডাউন হয়ে গিয়েছি, ঠিক আছে, আমার তাকে ভালোই লাগছে, তাহলে আমি তাকে সেটা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, যে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে আর ফ্রেন্ডের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না, তোমার কি মতামত? এখন হুম, সে যদি সেটা একসেপ্ট করে দেন ঠিক আছে, আপনারা দুজনে মিউচুয়ালি সেই জায়গাটা সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে ভাবতে পারেন। কিন্তু হুম, যদি এটা হয় যে না সে আসলে একসেপ্ট করছে না বা ফার্দার ফ্রেন্ডশিপ ছাড়া সে অন্য কোনো সম্পর্কে যেতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে অবশ্যই তার মতামতকে আমার আসলে সম্মান করতে হবে। ঠিক আছে, কারণ হুম, ভালোবাসা যদি বলে থাকি সেখানে মিউচুয়াল ভালোবাসা মানে মিউচুয়াল সম্মতি ছাড়া সেটা আগাতে পারে না। হ্যাঁ, এবং আমি যতই যতই পজিটিভ হব তার হুম, প্রতি, যতই আমি তার প্রতি আমার জিনিসগুলো দেখাবো, অবসেসিভনেস দেখাবো, ততই তার জন্য ক্ষতিকর হবে। হ্যাঁ, এবং এটা মানা মানে আমাদের মাথায় রাখতে হবে যে এটা কোনোভাবেই হেলদি কোনো সিচুয়েশন না। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপু। এবার আমি সেশনের মাঝখানে ছোট্ট করে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে একটা বিষয় জানিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে লাইভে যারা যুক্ত হয়েছেন তারা প্রশ্ন করার মাধ্যমে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন। এবং গত পর্বে যে বিজয়ী ছিলেন তার নাম হচ্ছে নাইম হোসেন খান, তিনি ঝালকাঠি থেকে বলছেন। এবং অবশ্যই অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করতে কোনো ধরনের সংশয় করবেন না। তো আপু, আমরা যেহেতু আজকে রিলেশনশিপ নিয়ে কথা বললাম, তো এর মাঝখানে একটা স্বাভাবিক বিষয় হচ্ছে বিচ্ছেদ। অনেক সময় বিচ্ছেদটাকে স্বাভাবিকভাবে দেখা হয় না। বিচ্ছেদ শব্দটাকে সবাই আড়াল করতে চায়, সবাই চায় যাতে এটা নিয়ে কেউ কথা না বলুক, কারণ কেউ যখন রিলেশনশিপে থাকে বিচ্ছেদ নিয়ে ভাবতেই চায় না। তো আপুর কাছে আমার প্রশ্ন থাকবে যে সম্পর্কে একটা বিচ্ছেদ কিভাবে হেলদি হতে পারে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন এটা, কারণ আসলে হচ্ছে যে আমরা বিচ্ছেদ আসলে কেউ চাই না। ঠিক আছে, হ্যাঁ। আমরা চাই যে যা কিছু আছে সব আমার থাকবে, কোনো কিছু আমাকে ছেড়ে যাবে না। ঠিক আছে, এটা সব মানে প্রতিটা মানুষেরই হয়তো ইন্টারনাল একটা কনফ্লিক্ট থাকে। তো এখন যেটা ব্যাপার হলো যে বিচ্ছেদ কিভাবে উপকারী হতে পারে। ধরেন যে কোনো আমি একটা সম্পর্কে আছি যেখানে আমি সবসময় ফিল করছি আই এম নট অনার্ড। ঠিক আছে, আমি হুম, সম্মানিত ফিল করছি না, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। হুম, এবং হচ্ছে যে আমার নিড গুলোকে ফিল আপ করা হচ্ছে না, যেটা নিড বলতে এখন ধরেন যে আমার অবাস্তব অনেক নিড থাকতে পারে। ঠিক আছে, হুম, সেগুলোর কথা আমি বলছি না, যেটা আমার বেসিক নিড। হ্যাঁ, সেই জিনিসগুলো ফিল আপ হচ্ছে না, এবং এই সম্পর্কটা কোনোভাবেই আমাকে গ্রো করছে না, বরঞ্চ আমাকে পিছিয়ে দিচ্ছে, সামনে আগাতে দিচ্ছে না। ঠিক আছে, এবং যেখানে আমি ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্টলি আমি ভায়োলেন্সের শিকার হচ্ছি। ঠিক আছে, এটা শুধু ফিজিক্যাল ভায়োলেন্স না, মেন্টাল ভায়োলেন্স। হুম, মেন্টাল ভায়োলেন্সের মধ্যে কি হতে পারে যে আমি সবসময় আপনাকে গ্যাস লাইটিং করছি। ঠিক আছে, আমি সবসময় এটা প্রমাণ করার চেষ্টা করছি যে আপনি ভুল, বা আপনি হুম, যেভাবে ভাবছেন জিনিসগুলো সঠিক নয়। আমি সবসময় আপনাকে ফিল করাচ্ছি যে আপনি ছোট, মানে ছোট বলতে বয়সে ছোট নয়, কিন্তু মানসিকতার দিক থেকে ছোট। আমি সবসময় আপনাকে ফিল করাচ্ছি যে তুমি যা জানো সেগুলো কোনো কিছু না। ঠিক আছে, হুম, আমি সবসময় আপনাকে বলছি যে তোমাকে দিয়ে হবে না, আমি আছি বলেই সম্পর্ক টিকে আছে, অন্য ছেলের সাথে যাও, অন্য মেয়ের সাথে যাও, এই সম্পর্ক একদিনও টিকবে না। ঠিক আছে, হুম, এখন এই যে মানে ধরেন যে মেন্টালি আমি তাকে ম্যানিপুলেট করছে যে বাবু সোনা আমি তোমাকে তো ভালোবাসি চলো, মানে বেশি অ্যালার্মিং হচ্ছে যে এখন
ফিজিক্যাল রিলেশনটা অনেক অ্যালার্মিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে আমরা সম্পর্ক বলতেই ফিজিক্যাল রিলেশনের কথা বলে ফেলছি, ঠিক আছে? যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে চলো সম্পর্ক করি, ফিজিক্যালি ইন্টিমেট হই, না হলে তো তুমি আমাকে ভালোবাসো না, না হলে কিন্তু আমি সম্পর্কে থাকবো না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ইমোশনাল ম্যানিপুলেশন, ঠিক আছে? এখন এই জায়গাটাই হচ্ছে যে ডেফিনেটলি আমাদের ফিজিক্যাল রিলেশনটা ডেফিনেটলি যার যার অ্যাডাল্টদের মানে কনসেন্টের ব্যাপার, ঠিক আছে? কনসেন্ট করে আমরা নিচ্ছি, কিন্তু এই জায়গাটায় দেখা যায় যে কি হয় যে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্টনার যে থাকে সম্পর্কে, সে আমাকে ম্যানিপুলেট করছে, আমি হয়তো হুম, চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু মানে তার মনে হচ্ছে যে ভাল লাগছে না, আমার আমার সেক্স করতে মন যাচ্ছে, বা আমি পর্নে আসক্ত হয়ে যাচ্ছি তুমি আমার সাথে এটা করছো না বলে। হুম, তখন আমার মধ্যে কিন্তু একটা গিল্টি ফিল হবে যে আহারে আমি তো মানে সম্পর্কে তো আছি, বিয়ে তো করব, তাহলে ফিজিক্যাল রিলেশনে যেতে সমস্যা কি? এখন তোর খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার হ্যাঁ, জন্য পর্ন আসক্ত হয়ে যাচ্ছে, আমার জন্য ও অন্য ছেলে বা মেয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, লেটস ডু ইট, ঠিক আছে? হুম, সো এটার বড় একটা অসুবিধা হচ্ছে যে প্রথমত রেড ফ্ল্যাগটা হচ্ছে যে ফিজিক্যাল রিলেশনে যাওয়াটা অসুবিধা না, ঠিক আছে? একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টের সাথে সম্মতিক্রমে যেতে পারে, ঠিক আছে? কিন্তু অসুবিধাটা হলো যখন আমি বলছি যে বিয়ের কথা বলে, যে আরে তোমার সাথে তো আমার বিয়ে হবেই, ঠিক আছে, হুম, চলো আমরা এখনই করে ফেলি, লেটস ডু ইট। সেকেন্ড হচ্ছে যে আমি মানে কেউ আমাকে গিল্ট ট্রিপে ভোগাচ্ছে, যে আচ্ছা তুমি যদি এটা না করো, ফিজিক্যাল রিলেশনে না গেলে আমার খুব ভীষণ কষ্ট হচ্ছে, আমার ভাল লাগছে না, আমার আমার শরীরের মানে কোথায় জ্বালা মিটাবো, ঠিক আছে? এখন এই যে যখন আমাকে বলছে অ্যাজ এ পার্টনার হিসেবে, আমি তখন গিল্ট ফিল করছি। হুম, অনেক সময় দেখা যায় যে পার্টনাররা এরকম ফিল করায় যে তুমি যদি এটা না দিচ্ছ বলেই আমার অন্য মেয়ের কাছে যেতে হচ্ছে, তুমি এটা দিচ্ছ না বলেই আমার অন্য ছেলের কাছে যেতে হচ্ছে। হুম। তার ফলে যেটা হচ্ছে যে মেয়েটা আসলে ওই সময়টায় মেয়েটা বা ছেলেটা ফিজিক্যাল রিলেশনে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত না, কিন্তু ওই যে হুম, ম্যানিপুলেশনের জন্য আমরা যাচ্ছি। তারপরে যেটা হয় যে অনেক সময় সম্পর্কটা ভেঙে যায়, সম্পর্কটা যায় না অনেক দূর হয়তো, কিন্তু এই যে ফিজিক্যাল রিলেশনের যে ট্রমাটা, ফিজিক্যাল রিলেশনের যে মানে একটা কি বলবো যে টাইটটা, তখন কিন্তু ওই সম্পর্কটা থেকে বের হয়ে আসাটা ওই মানুষটার জন্য অনেক মানে কি হয়, খুব মানে কঠিন হয়, এবং নতুন আরেকটা সম্পর্কে যাওয়াটাও তার জন্য কঠিন হয়। হুম। হুম, তো আমি বলবো যে এই জায়গাটাই যখনই আমি দেখছি যে, আর ফিজিক্যাল ভায়োলেন্স তো আছে, আমরা অহরহ এখন দেখতে পাচ্ছি যে কথা মিলছে না ধরে পিটাচ্ছে, ছেলে মেয়ে হ্যাঁ, উভয়ের ক্ষেত্রেই হচ্ছে এরকম যে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে আমরা আগে যেটা ভাবতাম যে শুধু মেয়েরাই ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি যে উভয়ই মানে দেখা যাচ্ছে মেয়েরা ভায়োলেন্সের শিকার হতে হতে এখন মেয়েরাও আসলে উল্টো ভায়োলেন্স করতে চাচ্ছে, যদিও ছেলেদের মাত্রায় মেয়েদের ভায়োলেন্সের স্কেলটা অনেক কম, হুম, কিন্তু কারো ক্ষেত্রে এই ভায়োলেন্সটা আসলে প্রযোজ্য না, ঠিক আছে? যখনই রেড ফ্ল্যাগের প্রথম জায়গাটা হচ্ছে যে আমি যখনই দেখবো যে আমাকে মেন্টালি ফিজিক্যালি ভায়োলেন্সের শিকার করছে, নাম্বার ওয়ান হুম, একটা। দ্বিতীয়ত হচ্ছে যে যখনই আমি দেখবো যে সে আমাকে ম্যানিপুলেট করছে কোনো কিছুর জন্য, ঠিক আছে, ইমোশনালি ম্যানিপুলেট করছে, ঠিক আছে। আর তৃতীয়ত যে ভালোবাসার নামে অনেক কন্ডিশন দিচ্ছে, যেটা আমার জন্য আসলে বিয়ার করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, আমি পারছি হুম। না, আমি ব্রিথ করতে পারছি না এবং আগাতে পারছি না সামনে, ঠিক আছে? উম, জি আপু, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলেন আপনি। তো আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, তবু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হলো তরুণদের উদ্দেশ্যে আপনি যদি একটি বার্তা দিতে চান, তাহলে সুস্থ সম্পর্ক করতে আর তারা কি তিনটা বিষয় আছে সবসময় মনে রাখবে এবং সবসময় মাথায় রেখেই রিলেশনশিপে যাবে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এখন যারা রিলেশনশিপে যাচ্ছে বা যায় বা যাবে, আমি সবাইকে একটা কথা বলবো যে প্রথমেই দেখা উচিত দরকার যে রেসপেক্ট জায়গাটা আছে কিনা। হুম, আমি যেরকম সেরকম ভাবে আমাকে একসেপ্ট করতে পারছে কিনা। এখন সম্পর্কে যাওয়ার পরে যদি বলে যে তুমি তো এরকম আমি জানতাম না, তুমি তো ওরকম আমি জানতাম না, এরকম হলে সম্পর্কে যেতাম না, ঠিক আছে? তার মানে আমাকে একসেপ্ট করতে পারছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে যে যদি একসেপ্টেন্স না থাকে সেই সম্পর্ক আসলে খুব বেশি দূর আগাতে পারে না। আন্ডারস্ট্যান্ডিং সেকেন্ড। থার্ড, তো হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি সবসময় আশা করি যে শুধু আমার পার্টনারই আমাকে বুঝবে, ঠিক আছে, আমি ধরেই নিয়েছি যে আমাকে বোঝার দায়িত্ব তোমার, আমার মনের ভিতরে যা আছে সেটাও তোমার বোঝার দায়িত্ব,
মন থেকে তুমি বুঝে নিবে, পড়ে নিবে, ঠিক আছে, এরকম হলে তার মানে দুজনকাই দুজনের জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে, যে কেউ এটা, মনোবিজ্ঞানীরাও আসলে মনের ভিতরে কথা পড়তে পারে না। ঠিক আছে, অবশ্যই। সুতরাং এই জায়গাটা মাথায় রাখতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে আমি তাকে অবজার্ভ করব, তার বিষয়গুলো বুঝবো আমি, এবং সেই অনুযায়ী আমি অ্যাক্ট করব। এটা যদি সেই সম্পর্কটাতে থাকে, হ্যাঁ, হুম। অবসেশন না। ঠিক আছে, আমরা যেটা হয় এখনকার বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ছেলে মেয়ে উভয়ই একে অপরের প্রতি খুব অবসেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ। যখনই দেখবেন যে কেউ অবসেসড হয়ে যাচ্ছে, সেই সম্পর্কটা সে তখন থেকেই সেটা টক্সিসিটির মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, যে অবসেশন কোনোভাবেই হেলদি হতে পারে না। ঠিক আছে, হুম। এবং প্রোগ্রেসিভ চিন্তা করা দুজনে মিলে, দুজনে মিলে, আমাদের প্রত্যেকটা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের কি আছে, লিমিটেশন আছে, রাইট? এখন এই অবশ্যই। লিমিটেশন গুলোকে যারা হচ্ছে যে, ধরেন আমার কাছে একটা বীজ আছে, ঠিক আছে, লিমিটেশনের বীজ, সেই বীজটা যদি আমি এখন না বপন করি, সেখান থেকে কিছু হবে না, রাইট? হুম। হুম। এখন সেই বীজটাকে, আমার উইকনেসটাকে কেউ যেন ফুল হিসেবে ফোটাতে পারে, সেই রকম মানুষকে আমাকে বেছে নিতে হবে। আমার উইকনেসটাকে কেউ যেন আহ, আমার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে না নেয়, সেরকম মানুষকে আমার বেছে নিতে হবে। ঠিক আছে, হুম। অ্যান্ড এগেইন যে মানুষটা আমাকে গ্রো করবে, লিমিট করে দিবে না যে তোমার চাকরি করা যাবে না, তোমার ওখানে যাওয়া যাবে না, তোমার এখানে যাওয়া যাবে না, তোমার এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জিনিসগুলো খুবই টক্সিক। ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলতে পারবা না, তুমি এর সাথে যেতে পারবা না, তুমি ওইটা করতে পারবা না। তার মানে হচ্ছে যে তুমি হিজাব পরো, তুমি হিজাব পরো না, তুমি বোরখা পরো, তুমি বোরখা পরো না, তুমি টপস পরো, তুমি ওয়েস্টার্ন পরো, বা মানে অনেক কিছু আমরা চাই এখন, হ্যাঁ, যেই জায়গাটায় আমাদের সম্পর্কটাই বাস্তব ভিত্তিকে রাখতে হবে। এবং অ্যাগেইন আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো, যে ফিজিক্যাল রিলেশনে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমি কি কোনো ম্যানিপুলেশনের শিকার হয়ে যাচ্ছি কিনা। ঠিক আছে, এখন এটা আমরা খুবই কনসার্নিং যে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেও কেস দেখলাম যে 13 বছরের মেয়ে, রাইট, সে হচ্ছে যে হুম। 7 বছরের, মানে 7 মাসের তার একটা শিশু হয়েছে, হুইচ হুম। ইজ ভেরি অ্যালার্মিং, যে নিজেকে নিজেই আসলে সামলাতে পারছে না, তার 7 মাসের একটা শিশু হয়ে গিয়েছে। তো আমি বলবো যে তরুণদের জন্য যে ফিজিক্যাল রিলেশন ডেফিনেটলি একটা ফ্যাসিনেটিং থিং, বাট যখন আমি একটা মানুষের সাথে সেটা করছি, আমাকে ভেবে করতে হবে যে ইজ ইট দ্য রাইট টাইম। Yes. ঠিক আছে, ইজ ইট দ্য মানে পারফেক্ট টাইম টু ইমপ্লিমেন্ট ইট। ঠিক আছে, যে ফিজিক্যাল রিলেশনটাই সব কিনা জীবনে। ঠিক আছে, এটা ছাড়াও আমরা প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে সম্পর্কটাকে আরেকটু সুন্দর করতে পারি। ঠিক আছে, ফিজিক্যাল রিলেশনে আমরা ডেফিনেটলি যেতে পারবো, যে কোনো সময় যেতে পারবো, বাট ইজ ইট দ্য মানে ইজ ইট কনফ্লিক্টিং উইথ মাই মানে প্রেজেন্ট কন্ডিশন, আমার হুম। এইজের সাথে যাচ্ছে কিনা, বা আমি ফিজিক্যাল রিলেশনে গিয়ে আসলে এখন যে প্লেজারটা পাচ্ছি, এটা, এই প্লেজারটা কি দীর্ঘস্থায়ী কিনা। সো এই জিনিসগুলো আমাদের এখন, মানে এখন এই জায়গাটা নিয়ে আসলে একটু কনসার্ন হওয়ার জায়গা আছে, যে আমি ফিজিক্যাল রিলেশনটাকে মানে একটা সম্পর্কের মানে স্ট্যান্ডার্ড ভেবে নিচ্ছি। ঠিক আছে, তো আমার তরুণদের উদ্দেশ্যে এই জায়গাটাই আমি একটু ইমফেসিস করব অন্যান্য জায়গার মতো, যে ফিজিক্যাল রিলেশনটাই আসলে একটা রিলেশনকে ডিফাইন করে না। ঠিক আছে, হুম। এবং হচ্ছে যে সবার আগে ভাবা দরকারি যে আসলে আমি ফিজিক্যাল রিলেশনে যে যাচ্ছি, এটা আসলে আমাকে কত দূর নিয়ে যাবে। ঠিক আছে, এবং এই ফিজিক্যাল রিলেশনে গিয়ে আমি আসলে কি প্রমাণ করতে চাচ্ছি। ঠিক আছে, এবং এটা আমাকে আসলে কতটুকু সাফারিংস এর মধ্যে ফেলতে পারে। তো এই জিনিসগুলো আমি আবারও বলছি যে ফিজিক্যাল রিলেশনে যেতে পারি আমরা, হোয়েন উই আর অ্যাডাল্ট উই ক্যান ডু ইট, বাট আমাকে ভাবতে হবে যে আসলে এই ফিজিক্যাল রিলেশনের পর রিলেশনটাকে আমি কি ম্যানিপুলেশনের মাধ্যমে নিচ্ছি, নাকি আমি জেনে বুঝে কনসিকুয়েন্সেস বুঝে তারপরে করছি। এভরি এভরি মানে এই সব কিছু আমাকে আসলে কনসিডার করতে হবে। তো এটা জিনিস, এবং আলফা মেল আলফা ফিমেল এগুলোর আসলে কোনো দরকার নেই। ঠিক আছে, একটা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এটা জায়গা, যে ইকরা, আমি একটা মানুষকে ডমিনেট করে কি আনন্দ পাবো, তার চেয়ে বেশি আনন্দ সেই মানুষটার সাথে যদি আমি খুব সুন্দর করে একটা সময় কাটাতে পারি। ডমিনেট করে আমি তাকে স্লেভ ভাবছি, এছাড়া আর কিছু না। তাকে আমি স্লেভ হুম। ট্রিটমেন্ট করছি, স্লেভের জন্য আসলে আমার একটা বউ দরকার নেই, বা স্লেভের জন্য আমার একটা হাজবেন্ড দরকার নেই। আমার হাজবেন্ড ওয়াইফ দরকার একটা সুন্দর শান্তির জন্য,
এবং সেই হুম। জায়গাটা তৈরি হবে তখনই যখন আমি একে অপরকে রেসপেক্ট করব, একে অপরের নিড অনুযায়ী অ্যাক্ট করব এবং একে অপরকে সম্মান করব, এবং কখনো তাকে আমার চেয়ে ছোট ভাববো না। বরঞ্চ সেটাতে সবচেয়ে শান্তি যখন আমি ভাবছি যে আমরা ইকুয়াল ইকুয়াল যাচ্ছি। ঠিক আছে, যে কেউ আমরা কাউকে ছোট ভাবছি না, কেউ একজন পড়ে গেলে আরেকজন হাত তুলে ধরছি, তাই না? এটা একটা। অবশ্যই। আরেকটা আমি একটু বলতে চাই যে শেষ যেটা, যে সময়টাও শেষ হয়ে আসছে, শেষ মানে যে জিনিসটা, যে এইজের দিকেও একটু খেয়াল রাখা, কারণ এইজটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। আমি কোন এইজে আসলে, মানে এখন মিডিয়ার কল্যাণে আসলে এইজটা আসলে খুবই, মানে আমরা দেখছি না যে আমি আসলে কোন এজে আসলে সম্পর্কে জড়াচ্ছি। সম্পর্কের জন্য আমার একটা পরিপক্কতা লাগবে, মেন্টাল পরিপক্কতা লাগবে, ফিজিক্যালের চেয়েও মেন্টাল পরিপক্কতা। আমি যে লেন্স থেকে দেখছি সম্পর্কগুলোকে, সেটা আসলে পরিপক্ক না হলে সেই সম্পর্কটা আসলে খুব বেশি দূর যেতে পারে না, সুন্দর হয় না সম্পর্কগুলো। ঠিক আছে, তো সেই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি, যে আমি আবার একটা টেন্ডেন্সি এখন দেখা যাচ্ছে যে আমার চেয়ে ছোট হতে হবে। হ্যাঁ, মেয়ে আমার চেয়ে ছোট হতে হবে, বা ছেলে আমার চেয়ে অনেক বড় হতে হবে, বা হুম। মানে বিষয়গুলো হচ্ছে যে আমি যখন সম্পর্কে যাচ্ছি ইকরা, আমার মাথায় রাখতে হবে সম্পর্ক থেকে আমার এক্সপেকটেশন কি। যখনই হ্যাঁ। আপনি দেখবেন যে সম্পর্কে আমি আমার পার্টনার থেকে রেড ফ্ল্যাগস চাচ্ছি, ঠিক আছে, যে ও সবসময় আমার কথা মানবে, আমার কথা ছাড়া ও কিছু ভাববে না, হ্যাঁ, এবং হচ্ছে যে, আচ্ছা, এটা বলতে বলতে আমি একটা প্রশ্ন অ্যাড্রেস করি একটু, যেটা আমি পড়ছিলাম আমার চোখে এলো, যে একজন লিখেছে যে পার্টনার যদি ভালো উপদেশ দেয় সেই ক্ষেত্রে কি সবকিছু মেনে নিব কিনা। এখন আমি সেটাই বলছিলাম যে ধরেন যে, মানে ভালো তো আসলে আপেক্ষিক। ঠিক আছে, এখন মানে মূলত মনে হচ্ছে যে আমার জন্য আপনি একটা কথা বললেন, সেটা আমাকে কনসিডার করতে হবে যে সেই মানে আমার পরিস্থিতি বা আমার সমস্ত কিছুর সাথে আপনার ভালো উপদেশগুলো যায় কিনা। ঠিক আছে, অ্যালাইন এখন হয় ধরেন কিনা। অ্যালাইন করে কিনা। ধরেন যে আমি যদি এখন একটা বিষয় বলি, যে ধরেন আমি একটা তাবলিগ জামাতে যাচ্ছি, ওখানে যাচ্ছে সবাই বোরখা পরা মানুষ, হিজাব পরা মানুষ, এখন আমি ওখানে একটা ওয়েস্টার্ন পরে গেলাম। হ্যাঁ, তো তাহলে সেটা কি ভালো হবে কিনা, পরিবেশ পরিস্থিতি তো আমাকে বুঝতে লাগবে। ঠিক আছে, আমার, হুম। আপনি আমাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, ওরা সবাই খুব প্রোগ্রেসিভ মানসিকতার, তুমি আসো, ওয়েস্টার্ন পরে আসো, কোনো সমস্যা নেই, ওরা তোমাকে কিচ্ছু বলবে না, ডেফিনেটলি কিছু বলবে না। কিন্তু আমি যখন যাচ্ছি ওখানে যে দেখছি যে সবাই এরকম, ঠিক আছে, তাহলে আমার কেমন ফিল হবে? হুম। তো আমি বলবো যে এই পয়েন্টটাকে অ্যাড্রেস করে ভালো উপদেশ দিচ্ছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, এবং সাথে সাথে বিচার বিবেচনাও করেন যে এটা আসলে আমার জন্য কতটুকু অ্যাপ্লিকেবল হচ্ছে, আমার পরিস্থিতিতে কতটুকু অ্যালাইন হচ্ছে, এবং আমি কতটুকু এটা করতে পারবো। ঠিক আছে, শুধু বলার জন্য না বলা যে আচ্ছা ভালো দিক বলেছো তাহলে করে দেখি। ঠিক আছে, এই যে অন্ধভাবে, আরেকটা লাস্ট ইয়া হচ্ছে যে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস না করা। জাস্ট মানে আপনার ব্রেইন আছে, আপনার ব্রেইন আছে, সেই ব্রেনটাকে কাজে লাগান ভাই, যে কেউ, মানে পার্টনার বললো মানে সেটা ইউনিভার্সাল ট্রুথ না। ইউনিভার্সাল ট্রুথ পৃথিবীতে হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ঠিক আছে, দিন রাত হচ্ছে, ওইগুলো হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে যে ইউনিভার্সাল ট্রুথ বলে পৃথিবীতে আর কিছু মানে বাকি নাই। এখন আপনার ক্ষেত্রে আপনার মগজ খাটানোর ব্যাপার, যে এটা আমার জন্য কাজে দিচ্ছে কিনা, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা। এখন তীব্র গরমে আমাকে আমার মাথা ব্যথা করছে, আমার পার্টনার বললো যে আচ্ছা তুমি একটু চা পান করো, তোমার ভাল লাগবে। এখন তীব্র গরম, ও তো আমার ভালোর জন্যই বলছে যে চা খেলে, আমার চা পান করলে আমার মাথা ব্যথা সেরে যাবে। এখন দেখা গেল যে ওর ভালো উপদেশ শুনে আমি চা পান করে ওখানে হার্ট ফেল করে ফেললাম, বা আমার হচ্ছে যে হিট অ্যাটাক হলো। তো এর জন্যই বলছি যে ভালো উপদেশ দেওয়া মানে সে একজন ভালো মানুষ। আপনার পার্টনার যদি ভালো উপদেশ দেয়, দ্যাট মিন্স সে আপনাকে ভালো মানুষ হিসেবে আপনার পাশে আছে। কিন্তু সেই ভালো উপদেশটাও আপনার পরিবেশ পরিস্থিতি, মেন্টালিটি, আপনার সমস্ত কিছুর সাথে অ্যালাইন করে, আপনার যদি মনে হয় যে ইট ইজ গুড, দেন ডু ইট। আর যদি মনে হয় যে না, সেটা হচ্ছে না, স্টিল ওইটা একটা ভালো উপদেশ, ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ ভালো উপদেশ। অবশ্যই আপু, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আরো প্রশ্ন করে যেতে চাই, কিন্তু সবাই আমরা সময়ের ছকে বাঁধা, আমরা এ থেকে বের হতে পারি না। এবং সেটা জেনেই আমাদেরকে শেষ করতে হবে আজকে এখানে। তবে আপনাকে হুম। অসংখ্য ধন্যবাদ লাল সবুজের পক্ষ থেকে, যে আপনি আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলেছেন। আমি শিওর যে যারা লাইভে ছিলেন বা পরবর্তীতে লাইভটা দেখবেন, সবাই এর ক্ষেত্রে উপকৃত হবে। তো আপু, আজকে আর হচ্ছে আমরা থাকতে পারবো না। তবে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, আপনাকে আবার পাবো, এবং আরো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আমরা সবাই কথা বলতে পারবো।
অনেক ধন্যবাদ আপু। অবশ্যই ইকরা, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এই পুরো সময়টা সাথে থাকার জন্য, এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দর্শকরা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমাদের সাথে কথা শোনার জন্য এবং প্রশ্ন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, নিজের সম্পর্কগুলোকে যত্ন করুন। ঠিক আছে, নিজের যত্ন করুন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের চারপাশটা পরিবর্তিত হবে, সুন্দর হবে। ঠিক আছে, সো বাই বাই সবাইকে, টাটা। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।